একটি সবুজ জঙ্গলের দৃশ্য। নদীর ধারে একটি খরগোশ দৌড়ে যাচ্ছে এবং পাখিরা উড়ছে। কেশবনগর রাজ্যের একটি ছোট গ্রামের কথা বলা হয়, যেখানে হরিরাম নামে এক সহজ সরল, পরিশ্রমী এবং সৎ কৃষক বাস করত। হরিরাম তার স্ত্রী অর্চনার সঙ্গে খেতে বসে আছে। অর্চনা, দেখো, আমাদের ফসল এই বছর খুব ভালো হবে। হরিরাম, হ্যাঁ, কারণ আমার পরিশ্রমের সাথে সাথে আমার ক্ষেতের জমিতে তোমার পরিশ্রমের ঘামও মিশে আছে। অর্চনা, হ্যাঁ। অর্চনা, না, সারা গ্রামে কেবল তুমিই মেহনতি আর সৎ। তোমার কাছে জমি তো কম আছে, কিন্তু তোমার মনটা খুব বড়। কিছুক্ষণ পর স্বামী স্ত্রী ঘরে ফিরে যায়। ঘরের ভেতরে অর্চনা হরিরামকে মনে করিয়ে দেয় যে ঘরে কাঠ শেষ হয়ে গেছে। অর্চনা, আমি তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গেছি। ঘরে কাঠ শেষ হয়ে গেছে। হরিরাম, আরে চিন্তা করো না, আমি কাল সকালে সবার আগে জঙ্গলে কাঠ কাটার জন্যই চলে যাব। ঠিক আছে তো, নিয়ে আসব, চলো এখন। পরের দিন সকালে হরিরাম কুড়াল নিয়ে কাঠ কাটতে জঙ্গলে যায়। সে একটি গাছের গুড়ি কাটতে উদ্যত হয়, কিন্তু ঝোপের মধ্যে একটি আহত বাদরকে যন্ত্রণায় কাতরাতে দেখে থেমে যায়। বাদরটির হাত থেকে রক্ত ঝরছিল। হরিরাম বাদরটির জন্য দুঃখ প্রকাশ করে এবং তার কাছে বসে, হরিরাম, হে ভগবান, বাপরে, এই বাদরটাকে তো মনে হচ্ছে কেউ খুব খারাপভাবে আহত করে দিয়েছে। নিশ্চয়ই কোনো জঙ্গলের জানোয়ারের ওপর হামলা করেছে। বলো দেখি, বেচারার হাতটা রক্তে ভরা। ওহোহো, যদি তুই কথা বলতে পারতিস, তাহলে বলতে পারতিস তোর কষ্টটা কোথায়। আপাতত তোর হাতে রক্ত দেখা যাচ্ছে, কিন্তু যেভাবে তুই যন্ত্রণায় ছটফট করছিস না, বাপরে, কষ্ট তো অন্য কোথাও আছে। সেই সময় সেখানে এক সাধু উপস্থিত হন। সাধু, কে তুমি আর বাদরের সঙ্গে কি কথা বলছ? হরিরাম, প্রণাম সাধু মহারাজ। আমি তো শুধু কাঠ কাটার জন্য জঙ্গলে এসেছিলাম। এই আহত বাদরটাকে দেখে এর ওপর দয়া হলো। মনে হচ্ছে কোনো জঙ্গলের জানোয়ারের ওপর হামলা করেছে। দেখুন না, এর হাত থেকে রক্ত বেরোচ্ছে। কিন্তু যেভাবে এটা যন্ত্রণায় ছটফট করছে, আমার তো মনে হয় এর অন্য কোথাও কষ্ট হচ্ছে। সাধু, খুব কম মানুষ হয় যাদের মনে পশুদের প্রতি মানবতা থাকে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওম বর্ণনা। সাধু মন্ত্র পড়তেই একটি রঙিন আলো বাদরের ক্ষত সারিয়ে তোলে। সাধুর আশীর্বাদে বাদরটি কথা বলার শক্তি পায়। সাধু, হ্যাঁ, এখন এই বাদরটা তোমাকে বলতে পারবে যে ওর কষ্টটা কোথায়। বাদর, গলু, আমার কাঁধে খুব ব্যথা হচ্ছিল। হ্যাঁ, এখন ভালো লাগছে। একটা সিংহ আমার ওপর হামলা করেছিল। আমি বাঁচার জন্য অন্য গাছে লাফ দিয়েছিলাম। সিংহের থাবা আমার হাতে লাগে আর আমার হাত আহত হয়ে যায়। আমি গাছটাই ধরতে পারিনি আর আমি যেই নিচে পড়ি, বাপরে বাপ, আমার কাঁধে খুব চোট লেগেছিল। হরিরাম, আরে, তুমি তো একদম মানুষের গলায় কথা বলছো। এটা কিভাবে সম্ভব হলো? বাদর, গলু, যখন সাধু মন্ত্র পড়লেন না, তখন আমার এমন মনে হলো যে আমার ভেতর কথা বলার শক্তি চলে এসেছে। আমি বললাম আর আমার আওয়াজ তোমার কাছে পৌঁছে গেল। মনে হচ্ছে এই চমৎকার সাধু বাবা করেছেন। হ্যাঁ। হরিরাম খুশি হয়ে বাদরটির নাম রাখে গলু এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। গলু সানন্দে রাজি হয়। হরিরাম হেসে, আচ্ছা এটা বলো, তুমি আমার বাড়ি যাবে? গলু, ওহো, এখন তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই এখন তো আমি তোমার সঙ্গেই জুড়ে গেছি। মানে, আমি তোমার সঙ্গেই থাকব। আর যেহেতু আমি মানুষের মতো কথা বলতে শুরু করেছি, তাই আমি বাদরদের থেকে এখন তো আলাদা হয়ে গেছি, তাই না? কি করব ওই বাদরদের সঙ্গে থেকে? এখন তোমার সঙ্গে মন ভরে কথা বলবো। চলো, তুমি আমার কোনো আলাদা নামও রাখতে পারো। বলো, বলো, আমার কি নাম রাখবে? হরিরাম হেসে, খুব মজার কথা বলো তো তুমি। চলো ঠিক আছে, আমি তোমাকে আজ থেকে গলু বলে ডাকব। কেন, কেমন নাম? ভালো নাম, তাই না? গলু, হ্যাঁ, ভালো নাম। চলো, 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 বাড়ি যাই। হরিরাম গলুকে নিয়ে বাড়ি ফেরে। অর্চনা কথা বলা বাদর দেখে অবাক হয়ে যায়। অর্চনা, আরে, এই জঙ্গল থেকে তুমি বাদরকে কেন ধরে আনলে? বর্ণনা। হরিরাম অর্চনাকে পুরো ঘটনাটা খুলে বলে। অর্চনা, কি সত্যিই কি বাদর কথা বলতে পারে? হরিরাম, আরে, তুমি নিজেই জিজ্ঞেস করো। অর্চনা, কি নাম তোমার? গলু, আমার নাম গলু। হরিরাম আমার জীবন বাঁচিয়েছে আর এখন আমি ওর সঙ্গী। সঙ্গী কি? এখন তো আমি তোমাদের পরিবারের অংশ। হ্যাঁ। কিছুদিন পর গলু হরিরামের সঙ্গে খেতে যাওয়ার জেদ করে। গলু, হরিরাম, এখন আমিও তোমার সঙ্গে খেতে যাব। কি করব ঘরে বসে বসে? আমারও যেতে হবে। হরিরাম, আরে গলু, ক্ষেতের কাজ সহজ হয় না, খুব পরিশ্রম লাগে। কি করবে তুমি সেখানে? গলু, আরে, কি করব মানে? আমিও তোমার সঙ্গে পরিশ্রম করব আর কি। আমাকে কি কম মেহনতি ভেবেছ নাকি? হরিরাম, শুধু ভয় এটা যে গ্রামের লোকেরা যদি তোমাকে কথা বলতে দেখে ফেলে, তাহলে ওরা না জানি কি ভাববে। গলু, ওহো, আমার দুনিয়া দিয়ে কি হবে? আমার তো তোমার সঙ্গেই থাকতে হবে। আমার মানে হলো, আমার শুধু তোমাকেই নিয়ে দরকার, কারণ আমি তোমার সঙ্গী। হ্যাঁ। পরের দিন হরিরাম গলুকে নিয়ে খেতে যায়। গলু অল্প দিনেই চাষের কাজ শিখে নেয়। একদিন কাজ করার সময় সে হরিরামকে বলে যে মাটিটা খুব ভারী লাগছে। গলু, হরিরাম, আরে, আজকের মাটিটা তো খুব ভারী লাগছে। হরিরাম হেসে, গলু, এখন তো তুই পাকা কৃষক হয়ে গেছিস। মাটিরও তফাতে বুঝতে শুরু করেছিস। হ্যাঁ। কথা বলা বাদরের খবর গ্রামের জমিদার চৌধুরীর কানে পৌঁছায়। সে তার সঙ্গী ভীমার সঙ্গে হরিরামের জমি দখল করার ষড়যন্ত্র করে। জমিদার, কি, হরিরামের বাড়ি একটা বাদর আছে যেটা মানুষের মতো কথা বলে? ভীমা, হ্যাঁ, জমিদার সাহেব, আমি নিজে দেখে এসেছি। আরে, আমি তো ওকে কথা বলতে শুনেছিও। প্রথমবার তো আমি ভয় পেয়ে গেছিলাম। জমিদার হেসে, আরে ভাইয়া, তাহলে তো ওই বাদরটাকে নিয়ে তামাশা করা উচিত। ওটা দিয়ে তো খুব ভালো রোজগার হবে। ভীমা হেসে, এই কথাটা আপনি একদম কাজের কথা বলেছেন জমিদার সাহেব।
জমিদার গম্ভীরভাবে, হ্যাঁ, এই হরিরামের জমির ওপর আমার নজর অনেকদিন ধরে আছে। বাকি সবাই তো আমার দেনাদার হয়ে গেছে, কিন্তু এই শয়তান হরিরাম এ কখনো ঝোঁকেইনি। ভীমা, ওর জমি খুব উর্বর জমিদার, অনুর্বর জমিতেও ফসল ফলে যায়। জমিদার, আরে এতে মাটির কোনো খেলা নেই ভীমা, ওর ভাগ্য আর গ্রহ নক্ষত্র ভালো। কিন্তু যেদিন ওই গ্রহ নক্ষত্র পড়বে না, সেদিনই এই ক্ষেত আমার হবে আর হরিরাম আমার পায়ে পড়বে। দেখে নিও তুমি। কিছুদিন পর অর্চনা অসুস্থ হয়ে পড়ে, তার কাশি দিন দিন বাড়তে থাকে। গোলুর পরামর্শে হরিরাম গ্রামের এক অভিজ্ঞ বৈদ্যকে ডেকে আনে। হরিরাম, আরে অর্চনা, কি হয়েছে? এটা কেমন কাশি? অর্চনা, কাশতে থাকে, কয়েকদিন ধরে কাশি হচ্ছে, এখন তো দিন দিন আরও বেড়ে যাচ্ছে। গোলু, হরিরাম, এটাকে উপেক্ষা করো না, কোনো ভালো বৈদ্যকে এক্ষুনি ডাকা উচিত। বৈদ্য পরীক্ষা করে জানায় যে অর্চনার একটি অদ্ভুত রোগ হয়েছে, যার চিকিৎসা না করালে তা প্রাণঘাতী হতে পারে। বৈদ্য, হরিরাম, দেখো, এনার একটা বিচিত রোগ হয়েছে, যদি সময়মতো চিকিৎসা না হয় তাহলে এটা প্রাণঘাতী হতে পারে। হরিরাম, হ্যাঁ, না 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 বৈদ্যজি, আপনি চিকিৎসা শুরু করুন, আমি কোনো ত্রুটি রাখব না। হরিরাম তার সমস্ত সঞ্চয় স্ত্রীর চিকিৎসায় খরচ করে ফেলে। একদিন যখন তাদের কাছে বীজ কেনারও টাকা ছিল না, তখন গোলু তাকে তার ভাইদের কাছে সাহায্য চাইতে বলে। অর্চনা, এরকম উদাস হয়ে বসবেন না, আমি নিজে থেকেই ঠিক হয়ে যাব। হরিরাম, এরকম বলো না অর্চনা, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। অর্চনা, তো এখন কি করবে? যা কিছু ছিল সব তো আমার চিকিৎসায় লাগিয়ে দিলে, এখন তো বীজ কেনার মতো টাকা নেই। গোলু, হরিরাম, হিম্মত হারিও না, তোমার দুই ভাই এই গ্রামে থাকে আর তোমার থেকে বেশি ধনীয়, তাদের কাছে সাহায্য কেন চাও না? হ্যাঁ হরিরাম, হ্যাঁ জানি রে গোলু, কিন্তু চলো, আরেকজন ভাই আছে, তার সাথে দেখা করি। চলো। হরিরাম তার বড় ভাই কেশবের কাছে যায়, কিন্তু সে সাহায্য করতে অস্বীকার করে। তারপর সে ছোট ভাই বীরজুর কাছে যায়, সেও তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কেশব, ওহো, হরিরাম, কেন ভাই, আজ আমাদের বাড়ির রাস্তা কিভাবে ভুলে গেলে? হ্যাঁ হরিরাম, ভাইয়া, অর্চনার রোগের কথা তো এখন গ্রামের সবাই জানে, আমি যা কিছু রোজগার করেছি সব চিকিৎসায় চলে গেছে, এখন কিছু টাকার দরকার ভাইয়া। কেশব, তুমি তো জানো আমার ফসল এই বছর খারাপ হয়েছে, এখন নিজেকেই ধার করতে হচ্ছে, তো আমি তোমাকে কোথা থেকে দেব? গোলু, আরে ও মিথ্যে বলছিল হরিরাম, আমি ওর মুখ দেখেছি, ও দিতেই চাইছিল না। বীরজু, ও হরিরাম, আজ ভাইয়ের কথা কিভাবে মনে পড়ল? হরিরাম, ভাইয়া, আমার স্ত্রী অর্চনা খুব অসুস্থ, চিকিৎসার জন্য কিছু টাকা চাই। বীরজু, কি? আরে ভাগের সময় তোকে এমনিতেও বেশি জমি দেওয়া হয়েছিল, সেটা বিক্রি করে দিস না? আমার কাছে কি টাকার গাছ লাগানো আছে যে চাইতে চলে এসেছিস? আরে বেরো এখান থেকে, যদি ধার নিতে হয় তো জমিদারের কাছে যা, মুখ তুলে চলে আসে, ভাগ এখান থেকে। হতাশ হরিরাম জমিদারের কাছে যায়। জমিদার 50% সুদে ঋণ দিতে রাজি হয়, কিন্তু তার বদলে হরিরামের 2 বিঘা জমি বন্ধক চায়। গোলু এই অন্যায় মেনে নিতে পারে না এবং হরিরামকে নিয়ে সেখান থেকে চলে আসে। জমিদার, আমি জানতাম হরিরাম, একদিন না একদিন তুই হেঁটে আমার হাবেলিতে অবশ্যই আসবি ভাইয়া। বলো, কেন এসেছ? হরিরাম, কি বলবো, আপনি তো সবই জানেন, আমার স্ত্রী অসুস্থ, সব টাকা চিকিৎসায় চলে গেছে, কিছু টাকার দরকার। জমিদার, আচ্ছা, টাকা চাই, তাহলে ভাইয়া আমার শর্তগুলো শুনে নাও। সুদ 50% আর বদলে কিছু বন্ধক রাখতে হবে। হরিরাম, আমার কাছে কিছু আছে নাকি যে বন্ধক রাখব? যা সোনার গয়না ছিল সেগুলো চিকিৎসায় বিক্রি হয়ে গেছে। জমিদার, আরে আছে তো, কেন নেই? তোর কাছে 2 বিঘা জমি আছে ভাইয়া, ওটা বন্ধক রাখো, সময়মতো ধার শোধ করবে তো জমি তোর, না হলে আমার। সোজা হিসাব। বলো ভাইয়া। গোলু, আরে এটা তো সোজাসুজি অন্যায়, তুমি কারো মাজাবার রস্য ও কার্যের সুযোগ নিচ্ছ, এভাবে তো হরিরাম কোনোদিন ধারই শোধ করতে পারবে না। হরিরাম, গোলু, আমার কাছে এখন আর কোনো উপায় নেই। গোলু, আরে তুমি চলো তো, আমি তোমার সাহায্য করব তো। হ্যাঁ, চলো আমার সাথে। জমিদার হরিরামকে মেরে ফেলার ষড়যন্ত্র করে এবং ভীমাকে এই কাজ দেয়। জমিদার, এ ভীমা, তুই দেখছিস তো কি হচ্ছে? ভীমা, হ্যাঁ মালিক, হরিরাম সবার ধার শোধ করা শুরু করে দিয়েছে। জমিদার, যদি এটাই চলতে থাকে তাহলে একদিন তো আমার জমিদারি শেষ হয়ে যাবে আর আমার প্রভাবও খতম হয়ে যাবে। ভীমা, আপনি তো আদেশ দিন মালিক, কালই ওর কাজ শেষ করে দেব। সবাই খেতে কাজ করে, ওখানেই শেষ করে দেব। বলুন। জমিদার, রক্ত মাটিতে পড়ে এমনভাবে মারবি শালাকে যাতে সবার মনে ভয় ঢুকে যায়। যা, হরিরামকে শেষ করে দে, যা। পরের দিন সকালে ভীমা খেতে হরিরামের উপর বর্ষা দিয়ে হামলা করে। গোলু হরিরামকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয় এবং মারা যায়। হরিরাম হেসে, আরে গোলু, দেখ তো, এই ফসল তো যেন গান গাইছে, তোমার হাতের ছোঁয়ায় জাদু আছে। গোলু, হ্যাঁ, একদম ঠিক বলছো বন্ধু, এইবারের ফসল সোনার ফসলের মতো ফলতে দেখা যাচ্ছে। বাহ। ভীমা বর্ষা ছড়ে। হরিরাম, গোলু, না না না, এটা কি করলি তুই? গোলু, তোমার জন্য। বন্ধুত্বের মানে শুধু সঙ্গ দেওয়া নয়, কখনো কখনো বলিদানও হয়। হরিরাম, তুই আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে দিলি। গোলু, কারণ তুমি আমার সঙ্গী আর আমি তোমার। গোলু মারা যায়। সেই সময় সাধু সেখানে উপস্থিত হন এবং তার ক্রোধে জমিদার ও ভীমাকে পুড়িয়ে ছাই করে দেন। জমিদার, আরে এটা কি জমিদার, এই মূর্খ বাদরটা তো হরিরামের ওপর লাগার আঘাতটা নিজের ওপর নিয়ে নিল। ভীমা, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তবুও হরিরামকে জীবিত ছাড়ব না। সাধু, যে নির্দোষের প্রাণ নিয়েছে তার পাপ এখন তার থেকে বদলা নেবে।
জমিদার আর ভীমা, তোমরা দুজনে খুব বড় পাপ করেছ। তোমাদের এই সংসারে খোলাখুলি থাকার কোনো অধিকার নেই। তোমরা দুজনেই সমাজের জন্য বিপদ। দাঁড়াও। বর্ণনা। সাধু তার শক্তি দিয়ে দুজনকেই ভস্ম করে দেয়। সাধু: হ্যাঁ, তোমার আর গলুর সঙ্গ এখানেই শেষ লেখা ছিল হরিরাম। হরিরাম: কিন্তু সাধু মহারাজ, জমিদারের সঙ্গী ভীমা আমার ওপর হামলা করেছিল, কিন্তু গলু সেটা নিজের শরীরে নিয়ে নিল। সাধু: হ্যাঁ, কারণ ও তোমার সচ্চা সঙ্গী ছিল। যেতে যেতে গলু নিজের বন্ধুত্বের ঋণ শোধ করে দিল। নিজের সঙ্গীকে কখনো ভুলো না হরিরাম।